নিজের লোককে শায়েস্তা দেওয়া, শায়েস্তা করার সাহস বিএনপির নেই। অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বন্ধের সংখ্যা আরও বাড়াতে পারে বলে জানা গেছে। আশুলিয়া ও গাজীপুরের কোনাবাড়ির শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। অর্ডার না থাকা কারখানা পরিচালনায় নানামুখী সমস্যায় গাজীপুরে গত এক বছরে 150 পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে। বেকার হয়ে গেছেন হাজার হাজার শ্রমিক। সামনে একটা ঈদ, অনেকগুলি অর্ডার আছে। আমার জানা মতো আমার গার্মেন্ট শিল্প আছে, আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলি অর্ডার ছিল বায়ার সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে ইন্ডাস্ট্রি এদেশে সাস্টেইন করবে না। বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই, এখানে সরকার কোনো আপোষ করবে না। উনি না থাকলে কি বিচার হবে না? তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্স ইভেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি? এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী, আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে? কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। আদৌ কোনো চিঠি এসেছে কিনা? যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে। বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা? আপনি ডাকাতদের পাশে থাকছেন। সরকারি কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে, এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে, এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে, সে কারণে এই কাজটা করেন। আসসালামু আলাইকুম দর্শক, আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগতম। তো প্রিয় দর্শক, আজকে যে ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং এই ভিডিওগুলোর তাৎপর্য আপনাদের সকলকেই জানা জরুরি। তো তাই বলবো প্রিয় দর্শক, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। সেই সাথে প্রিয় দর্শক, যদি এখনো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন সবগুলো ভিডিও দেখে আসি। তার আগে বলবো ভিডিওটিতে একটি লাইক করে দিন। সামনে একটা ঈদ, অনেকগুলি অর্ডার আছে। আমার জানা মতো আমার গার্মেন্ট শিল্প আছে, আমার লোকাল ফ্যাব্রিক্সের যতগুলি অর্ডার ছিল বায়ার সবগুলি ক্যান্সেল করে দিচ্ছে, সেগুলি সে চায়নাতে চলে গেছে। তাহলে এই অবস্থা যদি হয় তাহলে ব্যাকওয়ার্ড দিকে ইন্ডাস্ট্রি এদেশে সাস্টেইন করবে না। আর ব্যাকওয়ার্ড শিল্পের ইন্ডাস্ট্রি শক্তিশালী না হওয়া পর্যন্ত আমরা 100 বিলিয়ন যে অ্যাপারেলসের জার্নি আমরা কোনোদিন সাকসেস হবো না। আমরা যেটা দাবি জানিয়েছি দীর্ঘদিন যাবত, বাংলাদেশে প্রচুর পরিমাণ যা প্রি ওয়েস্টেজ এবং পোস্ট ওয়েস্টেজ, প্রি ওয়েস্টেজ আমাদের তুলা থেকে হয়, পোস্ট ওয়েস্টেজ কাপড় থেকে হয়। এই দুটো মিলালে বাংলাদেশে টোটাল কিন্তু ফাইবারের পরিমাণ দাঁড়ায় 15 মিলিয়ন কেজি। আমরা বলতেছি এই জিনিসটা আমাদের দেশ থেকে রপ্তানি হয়ে ইন্ডিয়া চলে যাচ্ছে, ইন্ডিয়া আবার সেটা আমাদের দেশে সুতা মানে বিক্রি করতেছে। আমরা বলছি এই 15 মিলিয়ন যে রিসাইকেল ফাইবার হয় তা কিন্তু যদি আমি জুটটা কিনে, যদি রিসাইকেল ইন্ডাস্ট্রি জুটটা কিনি, সেখানে আমাকে 7% ভ্যাট দিতে হয়। আবার সেই জুটটা আমি বানায় যখন ফাইবার করি, ফাইবার করে কোনো স্পিনিংয়ে বিক্রি করি 15% ভ্যাট দিতে হয়। তাহলে তো সেই রিসাইকেলের সুতা আমাদের দেশে বানালে তো আমরা রপ্তানির জন্য আমাদের জন্য আমাদের প্রাইসে আমরা মিট করতে পারি না। আমরা সেটা বলেছিলাম যে এই ভ্যাটটা প্রত্যাহার করলে আমাদের দেশে যে অপরিশোধিত যে সমস্ত জুট ফেরানো হয় বা বাইরে চলে যাচ্ছে, সেই 15 মিলিয়ন কেজি জুট থেকে আমাদের 12 মিলিয়ন কেজি আমরা সুতা উৎপাদন করি, বাজার আনুমানিক মূল্য $4 বিলিয়ন। আমরা এই সুতাটার জন্য যদি এটার মধ্যে ভ্যাটটা প্রত্যাহার করে, তো আমাদের নিজস্ব জুট থেকে আমরা নিজস্ব ফাইবার তৈরি করে সুতা বানায় রিসাইকেল আমরা সুতা তৈরি করতাম। বর্তমান বিশ্বে প্রত্যেকটা গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে তার 30% কিন্তু আপনার ব্যবহারের জন্য অর্ডার আছে যে 30% আপনাকে রিসাইকেল দিতে হবে। অথবা আমার সুতা ভার্জিন যদি আমি ব্যবহার করি 70%, তার সাথে আমার সার্টিফিকেট লাগবে যে আমার এর সাথে 30% আমার রিসাইকেল আছে। তার মধ্যে বিশ্বকে পরিবেশ বন্ধ করানো হয়েছে, কিন্তু আমরা বারবার বলা সত্ত্বেও এটা বাজেটে অন্তর্ভুক্ত করা হয়। ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট তাকে পার্সোনালি স্যাংশনের আওতায় নিয়ে আসে, অর্থাৎ তার মানবতা বিরোধী কার্যক্রমের বিচার এই দেশের মানুষ চায়, যেমনিভাবে চাচ্ছে দুর্নীতির বিচার। আর আপনারা জানেন, আপনারা জিজ্ঞেস করলেন যে তার যে এই যে বিচারের বা তদন্তের বিষয়টা হচ্ছে কি, আমি যা বললাম যে বেনজির নজিরবিহীন। দেখুন, এই যে দুর্নীতি দমন কমিশনে কথিত একটা চিঠি পাঠিয়েছেন একজন আইনজীবী, আদৌ চিঠি কি পাঠানো হয়েছে? কোনো আইনজীবীর নাম কি এখন পর্যন্ত কেউ বলেছে? কি গ্রাউন্ডে তার সময় চেয়েছে কেউ কি কিছু বলেছে? অনেকেই মনে করছে যে এটা গায়েবী, অনেকেই মনে করছে এটা ভুতুরি আইনজীবী বা ভুতুরি চিঠি। আদৌ কোনো চিঠি এসেছে কিনা? যদি কোনো চিঠি এসে থাকে জাতির সামনে সেটা দিতে হবে। এবং কোন গ্রাউন্ডে তার সময় চেয়েছে? অফকোর্স আইনের আশ্রয় নেওয়ার অধিকার প্রত্যেকটা ক্রিমিনালের আছে, প্রত্যেকটা ক্রিমিনালের আছে। এই আইনের আশ্রয়টা যে নিচ্ছে সেটার মধ্যে কোনো ট্রান্সপারেন্সি নাই, যে কারণে দেশের মানুষ মনে করছে সরকারের নীতি নির্ধারণী ফোরাম, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। যে কারণেই তার বেনজির সাহেবের অর্থনৈতিক দুর্নীতি সহ মানবতা বিরোধী যে সমস্ত অপরাধ করেছে সেই অপরাধের তদন্ত ঢিলে তালে হচ্ছে। সময় নিয়েছে, সেই সময়ের ব্যাখ্যা কোন গ্রাউন্ডে সময় নিয়েছে সেটার কোনো উল্লেখ নাই, কে সময় নিয়েছে উল্লেখ নেই। আমরা শুনলাম যে দুদকের পক্ষ থেকে বলা হয়েছে আইনজীবী সময় নিয়েছি, আইনজীবী একজন সময় নিয়েছে। আদৌ কি তা হয়েছে? আপনারা মিডিয়াতে কি দেখেছেন? দেশের মানুষ কি দেখেছেন কোন আইনজীবী কোন গ্রাউন্ডে সময় নিয়েছে? আমরা মনে করি প্রত্যেকটা জিনিসে এটা জাতির সাথে ভাওতাবাজি করছে এবং সরকার ইচ্ছাকৃতভাবে বেনজিরকে রক্ষা করার জন্য যত ধরনের অপকৌশল নেওয়া দরকার সেই কৌশল নিচ্ছে। কিন্তু একটা কথা এখানে প্রণিধানযোগ্য, বেনজির আহমেদ যে মানবতা বিরোধী অপরাধ করেছেন
সেই অপরাধের শাস্তি তাকে পেতে হবে, আইনের কাঠগড়ায় তাকে আজ হোক কাল হোক আসতে হবে। উনি বলতেন যখন পুলিশের আইজিপি ছিলেন, কমিশনার ছিলেন, যে মাটির তল থেকে বের করে নিয়ে আসবো। বিরোধী দলের নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো উনি উচ্চারণ করতেন, ঘর থেকে ঘরে ঘরে টুকায় নিয়ে আসবো। বিরোধী দলের রাজনৈতিক নেতাকর্মীদের ক্ষেত্রে এই ওয়ার্ডগুলো ইউজ করতেন, যে কারণে মানুষ এখন উল্টাটা প্রত্যাশা করছে, যে প্রান্তেই থাকুক তাকে আইনের আওতায় আসতে হবে ইনশাল্লাহ। এটা হচ্ছে যে বেনজির প্রসঙ্গে, বেনজির যে মানবতা বিরোধী অপরাধ করছে সেই অপরাধের দায় তাকে নিতে হবে, শাস্তি তাকে পেতে হবে, এবং রাষ্ট্রের দায়িত্ব আছে এই মানবতা বিরোধী অপরাধের জন্য তাকে কাঠগড়ায় দাঁড় করানো। পাশাপাশি এই বেনজির সাহেব বর্তমানে যে দুর্নীতির, অর্থনৈতিক লুটপাটের কথা আসছে, সেইগুলা আড়াল করার চেষ্টা করছে, সময় ক্ষেপণ করছে, যে কারণে আমরা দেখতে পাচ্ছি না যে আদৌ কোনো আইনজীবী তার পক্ষে সময় চেয়েছিল কিনা, চেয়ে থাকলে কোন গ্রাউন্ডে সময়টা চেয়েছে সেই বিষয় কিন্তু জাতির কাছে স্পষ্ট না। আমরা চাই তার শুধুমাত্র দুর্নীতির বিচার নয়, মানবতা বিরোধী যে অপরাধ করেছে সেই অপরাধেরও বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। সরকার পদক্ষেপ নিচ্ছে, তাকে বের করে দিয়ে পদক্ষেপ নিচ্ছে। বেনজির সাহেব চলে গেছেন, কথিত আছে, আপনারা মিডিয়াতে প্রকাশ করেছেন, চৌঠামে চলে গেছেন। এয়ারপোর্ট দিয়ে শুনেন, পুকুরে যদি একটা হাঁসও মারা যায় তখন মন্ত্রী বাহাদুররা বলেন যে ওনার নির্দেশের বাইরে কিছুই হয় না। বেনজির এয়ারপোর্ট দিকে চলে গেলেন, জাতি ভালোভাবেই জানে কিভাবে গেছেন, আপনারাও জানেন। বেনজিরের সম্পদের পরিমাণ আমরা এর মধ্যে খুব ভালো মতো জানি। মানে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায়, গোপালগঞ্জের কেন্দ্র, তারপর বিভিন্ন জেলায় তার শত শত বিঘা, শত শত একর সম্পত্তির খবর আমরা জেনেছি, ফ্ল্যাটের খবর জেনেছি, নানা কিছু, টিভির মালিকানা, শেয়ার মার্কেট, হোটেল ব্যবসা, এই যাবতীয় সম্পত্তি বেনজির স্রেফ ডাকাতি করেছেন। অন্য ডাকাতদের সাথে বেনজিরের একটা ডিফারেন্স আছে। অন্য ডাকাতদেরকে সরকার অন্তত পেট্রোনাইজ করে ডাকাতি করে, যে তুমি ডাকাতি করো, আমি তোমাকে রক্ষা করবো, তুমি আমার লোক। এই ডাকাতিটা সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়, প্রত্যক্ষ পারমিশনে বেনজির করেছেন। কেন করেছেন আমরা জানি, সরকারকে ক্ষমতায় থাকার জন্য, রাখার জন্য তিনি যা তা করবেন। মজা হচ্ছে এই বেনজিরের এই ডাকাতির সম্পদও বৈধ হয়ে যেতে পারত। আমাদের মনে হয়, গতকাল ওই নাম নিয়ে কথা বলেছে, কিন্তু যেহেতু স্পেসিফিকলি এরকম একটা প্রশ্ন এসেছিল গতকাল বাজেটোত্তর যে সংবাদ সম্মেলন, সেখানকার ওই জবাবটা নিয়ে কয়েকটা কথা বলা দরকার। ওই সংবাদ সম্মেলনে একজন সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন যে বিনা প্রশ্নে যে 15% কর দিয়ে কালো টাকা সাদা করা যাবে, তাতে বেনজির আহমেদ তার সম্পদ সাদা করতে পারবেন কিনা। বলছেন, পুলিশের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আইনি প্রক্রিয়ার মধ্যে থাকায় তিনি এই সুযোগ নিতে পারবেন না বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রাহমাতুল মুনিম। আচ্ছা, না আলোচনা হচ্ছে, তখন ওনাকে যখন জিজ্ঞেস করে, তিনি বলছে এটা তো আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, এ ধরনের আয় কিভাবে বৈধ হবে। অর্থনৈতিক উপদেষ্টা জনাব বশিউর রহমান বলছেন, সাবেক আইজিপির বিরুদ্ধে দুদক তথ্য অনুসন্ধান করছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, তার নাগরিক অধিকার অক্ষুণ্ণ রেখে বিচার ব্যবস্থার মাধ্যমে প্রক্রিয়াটি শেষ করা হবে। এখানে আবার কালো টাকা সাদা কারণের ক্ষেত্রে বলছে যারা টাকা দেখার নাই ইত্যাদি, বৈধ আয় দেখাতে ভুলে গেছেন, জমি বিক্রির টাকা ইত্যাদিতে প্রধানমন্ত্রী যা বলেছেন। কিন্তু ইন্টারেস্টিং প্রশ্নের জায়গাটা আমি একটু অ্যাড্রেস করি, জানা বেনজিরকে দিয়ে জিনিসটা বুঝি। সাম্প্রতিক সময় সরকারের সাথে, সরকারের বিভিন্ন পদে যারা আছেন, গুরুত্বপূর্ণ পদে, তারা এক একজন কিছু ব্যতিক্রম ছাড়া এক একজন এই ডাকাতিই করছেন। দিস ইজ দ্য ট্রেড অফ, আই টোল্ড রিপিটেডলি। শুধু সেটা না, সরকারের আরো নিচু পর্যায়ে যারা আছেন, এটা শুধু পুলিশ বা প্রশাসন না, আরও যত সরকারি অফিস, ভূমি অফিস, বিআরটিএ, গ্যাসে যারা কাজ করেন, ওয়াসায় যারা কাজ করেন, জাস্ট চোর ডাকাতেই ভরপুর আমাদের এখানে। আমরা খুব ভালো মতো জানি, আমি বারবার বলছি, আমরা ওইসব সেবা নিতে যাই, সেসব সেবা নিতে গিয়ে আমাদের কি হয় আমরা খুব ভালো মতো জানি। সরিয়ে রেখে যারা বেনজিরের মতো এত ভয়ঙ্কর এক ডাকাতকে নিয়ে যেতে কথা বলি, এই ডাকাতও যদি ওই মামলায় না পড়তেন, আইনি প্রক্রিয়া তথাকথিত এর মধ্যে না পড়তেন, তাহলে কিন্তু উনি ওনার টাকা সাদা করে ফেলতে পারতেন। মানে কোনো প্রশ্ন নেই। মানে প্রধানমন্ত্রী, এমনকি এই যে এনবিআর চেয়ারম্যান, প্রধানমন্ত্রী যেহেতু বলছেন, তাদেরকে এটাই শিখিয়ে দেওয়া হয়েছে যে কিছু বৈধ উৎসের অপ্রদর্শিত অর্থকেই তারা ইন্ডিকেট করতে চাইছেন। উত্তর হচ্ছে একেবারেই না, এটা একেবারেই ভুল কথা। এটা স্পেসিফিকলি যে কোনো অন্যায়ের টাকা, যে কোনোভাবে আপনি টাকা উপার্জন করেন সেটা করতে পারেন। তার মানে কথাটা হচ্ছে এই, যেন বেনজির যদি আইনি প্রক্রিয়ার মধ্যে না পড়তেন, তার যদি মনে হতো, না মনে হয় না, আমি আগেও বলেছি, রিপিটেশন হচ্ছে, তারপরে এই পয়েন্টে একটু কথা বলে যাওয়া দরকার আমার মনে হয়। 15% উনি দেবেন কেন? 15% উনি দেবেন কেন? ওনার তো সেই হ্যাডাম আছে যে উনি দেশে বসে থেকে ওনাকে এনবিআর খোঁজ করতে যাবে। মানে কার ঘাড়ে কয়টা মাথা? এনবিআর ঘাড়ে কয়টা মাথা? রীতিমতো এমপি টেম্পিকে তুলে নিয়ে গিয়ে তার টিভি চ্যানেল লিখে ফেলেছেন না, যেন ফিকুর রহমান রেখেছে তার সকল সিটিজেন টিভি। তখন প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিলেন 18 নির্বাচনের আগে, এরপর উনি 2বার এমপি হয়েছেন পরপর। এইরকম হ্যাডাম আছে, সক্ষমতা আছে। তারা 15% দেবেন কিনা, কিন্তু টেকনিক্যালি আমরা এটা বুঝি। সুতরাং এই যে 15% দিয়ে ফ্ল্যাট 15% দিয়ে যে কোনো কাউকে কোনো প্রশ্ন ছাড়া টাকা সাদা করতে, বৈধ করতে আপনি দেন,
তার মানে আপনি এরকম ডাকাতদেরকে, এরকম ভয়ঙ্কর ক্রিমিনালদেরকে আপনি আসলে এই সুযোগটা দিচ্ছেন যে এটা করতে পারে। আনার চাইলে তার সোনা চোরাচালানের টাকা সাদা করে ফেলতে পারত যে কেউ। সুতরাং এইটার ব্যাপ্তি বা এটার দর্শনগত দিক যদি আমরা চিন্তা করি, একটা স্টেট যখন এই আইন করে, কতজন করবে সেই প্রশ্ন না, এটা করে না, আমরা আগেও বলেছি, কিন্তু কতজন করে তার চাইতে জরুরি কথা আপনি কাকে সুযোগ দিই। তার মানে ফিলোসফিক্যালি আপনি ডাকাতদের পাশে থাকছেন। সরকার এই কাজটা করে কারণ এই ডাকাতদেরকে দিয়েই সরকার ক্ষমতায় থাকে, এই চোররাই সরকারকে ক্ষমতায় রাখে, এই দস্যুরাই সরকারকে ক্ষমতায় রাখে, সে কারণে এই কাজটা করেন। জাস্ট একটা আইনি প্রক্রিয়া আছেন বলে বেনজির পারছেন না, না হলে উনি পারতেন। অন্য বেনজিররা সম্ভবত এবার এটা করে ফেলবেন, যেহেতু এক বেনজিরের সমস্যা হয়েছে। এরকম বেনজির আরো অনেক আছে, একটু কম একটু বেশিও আছে, আমরা জানি নাই আছে, মানে এরা এসব করে বেড়ান আমরা জানি, বাট টু হোয়াট এক্সটেন্ট, এটাও তাও দেশের সম্পদ। আমরা বহুবার বলছি টিপ অফ দ্য আইসবার্গ, মূল সম্পদ তো দেশে রাখার মতো স্টুপিড জনাব বেনজির নন, এগুলো বাইরেই আছে। সো এটা দেখে হয়তো কেউ একটা কাজ করবে, এগুলো বাকিগুলো দেশে যা আছে পাচার করে দেবেন, আর দেশে যেগুলো আছে সেগুলো হয়তো এবার ফ্ল্যাট 15% ট্যাক্স দিয়ে তথাকথিত বৈধ করে ফেলবেন। তো দর্শক, দেখলেন আজকের ভিডিওগুলো। আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো নিউজটি ছিল এটুকুই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।